আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH সকলকে প্রণাম, বন্দে মাতরম। আমি কিশলয়, দেখছেন জবাব চায় বাংলা। আজ বাংলার মানুষ জবাব চাইছে। এত দিন ধরে বারবার আঘাত নেমে এসেছে আমাদের ধর্মের ওপর, বারবার ধর্মান্তকরণ করা হয়েছে, কনভার্সন করা হয়েছে, আর বিদেশি টাকায় এ দেশে, এ রাজ্যে, আমাদের মাটিতে, মাতৃভূমিতে অশান্তি ছড়ানো হয়েছে। সেই বিদেশের টাকাগুলো কেন বন্ধ করা হয়নি? এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সঠিকভাবে সঠিক জায়গায় আঘাত করেছেন, এবং আঘাত করার পরেই চিড়বিড়িয়ে উঠেছে দেশদ্রোহীরা, ডিপ স্টেট আর সন্ত্রাসী জেহাদিরা। উদাহরণ, যেই মুহূর্তে এফসিআরএ বিলের ঘোষণা করা হয়েছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, সেই বিলের ঘোষণা করার পরেই হঠাৎ করে এদেশের বিরোধীরা, বাম, কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে টুকরে টুকরে গ্যাং, তার সঙ্গে সঙ্গে এদেশের বাইরে বসে থাকা ডিপ স্টেটের দালালরা বলতে আরম্ভ করেছে, এ কি বিদেশি টাকায় আর ধর্মান্তরকরণ করা যাবে না? এ কি বিদেশি টাকায় ভারতের রাষ্ট্রে, ভারতের বুকে আর ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি করা যাবে না? তাহলে তো গণতন্ত্র বড় বিপদে পড়েছে। আরে গণতন্ত্রের নামে ভারতের মানুষের ওপর আঘাত হানার পরিকল্পনা করে যারা, আসাম এবং উত্তর পূর্ব ভারতকে কেটে টুকরো করে আলাদা করার পরিকল্পনা করে যারা, তাদেরকে ধিক্কার জানায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা দেশের মানুষের সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এফসিআরএ বিল আসছে। এফসিআরএ বিল আসার ফলে কি হবে? বিদেশ থেকে টাকা পাঠিয়ে হিন্দুদের, সনাতনীদের জোর করে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরকরণ করা চলবে না, বন্ধ হবে। এফসিআরএ বিলের ফলে কি হবে? বিদেশের টাকা এখানে পাঠিয়ে সন্ত্রাসী ষড়যন্ত্র আর করা যাবে না, বন্ধ হবে। এফসিআরএ বিলের ফলে কি হবে? এই দেশে, এই দেশের মাটিতে আন্দোলনের নামে গুন্ডামি এবং তাদের ফান্ড পাঠানো বন্ধ হবে। আর কি হবে না? যারা সঠিকভাবে সমাজের জন্য কাজ করেন তাদের জন্য কোনো টাকা, কোনো ফান্ডিং বন্ধ হবে না, শুধু আইন মেনে করতে হবে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আজকে জবাব চাইবে বাংলা। কাদের আপত্তি এফসিআরএ বিল আসলে, সেই জবাব চাওয়ার আগে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন দেখুন। कुछ भी करो, बता देना, झूठ फैला देना। इन दिनों एफसीआरए को लेकर के भी ऐसा ही झूठ फैलाया जा रहा है। यूसीसी के लिए ऐसा ही झूठ फैलाया जा रहा है। एफसीआरए के लिए झूठ फैलाना, सीए के लिए झूठ फैलाना, सुरेंद्र जैसी फिल्म के लिए झूठ फैलाना, केरलम फिल्म के लिए झूठ फैलाना, कश्मीर फाइल फिल्म के लिए झूठ फैलाना, ये झूठ फैलाने का कारोबार लेके बैठे हुए हैं। বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধনী বিল চলতি সপ্তাহে লোকসভায় পেশ হতে চলেছে। এই বিল পাশ হয়ে আইন হলে হিসেব বহির্ভূত বিদেশি অনুদানে লাগাম টানা সম্ভব হবে। সেই সঙ্গে খারেজি মাদ্রাসা ও দেশবিরোধী চক্রান্তেও দাঁড়িয়ে পড়বে। আর তাতেই চিড়বিড়ানি শুরু হয়েছে বিরোধীদের।
অধিবেশন পণ্ড করে যেন তেন প্রকারেণও এফসিআরএ বিলের বিরোধিতাই একমাত্র উদ্দেশ্য। You cannot bring FCRA in that old format at all. Because it is against because RSS can do anything, but no other NGO. This mindset cannot be approved. Therefore, we will oppose it very strongly. We are not going to allow them to pass that type of draconian bills. বিষয়টি দেশের মধ্যে থাকলেও ঠিক ছিল, কিন্তু ভারতের সংসদে এফসিআরএ বিল নিয়ে আতঙ্ক মার্কিন মুলুকেও ছড়িয়েছে। মার্কিন সাংসদ রিলে মুর তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেই দিলেন, এই বিল খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আক্রমণ। এই বিল পাশ হলে আগামী দিনে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে। মানেটা পরিষ্কার, ভারতের এই একটা পদক্ষেপ ভিত নাড়িয়ে দিয়েছে মার্কিন ডিপ স্টেটের, আর তাতেই গায়ে জ্বালা ধরছে টুকরে গ্যাংয়ে। ये बिल देश की सुरक्षा के पक्ष में है। ये बिल जो बाहर से पैसे नाजायज पैसे लाके भारत को तोड़ने की कोशिश करते हैं, सोरोज जैसे लोगों के पैसे, चाइना से आ रहे पैसे, ये पैसे उनके पैसे हैं, इसलिए मिर्ची लग रही है। मिर्ची लगेगी राहुल गांधी को, मिर्ची लगेगी जो उस पैसे पर पलते हैं उनको। সম্প্রতি হাড়োয়া, হাসনাবাদ ও মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় খারেজি মাদ্রাসায় হানা দেয় ইডি। এই খারেজি মাদ্রাসাগুলিতেও বিদেশি অনুদানের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। অপরদিকে যন্তর মন্তরেও আন্দোলনের নামে হিংসায় দেদার বিদেশি টাকা ঢুকেছে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে চুরিয়ে চলছে দেদার ধর্মান্তরকরণ। গরিব মানুষকে কিছু সুবিধার লোভ দেখিয়ে ধর্মান্তর করা হচ্ছে। এসবই ডিপ স্টেটের বিরাট ষড়যন্ত্রের অংশ, আর তাতেই হাওয়া দিচ্ছে কংগ্রেস বামেরাও। এফসিআরএ আইন হলে বিদেশি অনুদানের প্রতিটা পয়সার হিসেব থাকবে সরকারের কাছে, এমনকি দাতা ও গ্রহীতারও ঠিকুজি কুষ্টি থাকবে কেন্দ্রের হাতে। কেন্দ্রীয় সরকারের মাস্টার স্ট্রোকে ভারতে নৈরাজ্যের সব ছকই বানচাল হচ্ছে ডিপ স্টেটে। তাই কি কান্নাকাটি শুরু করেছে টুকরে গ্যাংও? রিপাবলিক বাংলা। দর্শকরা ভাবুন কিভাবে একটা বিল আনার ফলে টুকরে গ্যাং, কংগ্রেস, বাম, দেশদ্রোহী শক্তি আর বিদেশে বসে থাকা ডিপ স্টেটের এজেন্টরা সব একযোগে কান্না শুরু করেছে। আরে এফসিআরএ বিলে কি বলছে? এফসিআরএ বিলে স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, এবং এই বিলের খসড়া রয়েছে, ইন্টারনেটে রয়েছে, যে কেউ গিয়ে পড়তে পারেন। এফসিআরএ বিলে রয়েছে কোথা থেকে টাকা আসছে, কেন ব্যবহার হচ্ছে তার সঠিক হিসেব দাও। বিদেশ থেকে টাকা আনবে, সেই টাকা কিভাবে ব্যবহার করবে সেই হিসেব সরকারকে দেবে না, আর বলবে এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা তো ভারতবর্ষে চলবে না। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতের অন্তরে আঘাত করবে, আন্দোলনের নামে গুন্ডামি করবে, আর ডিপ স্টেটের দালালি করবে, জেহাদিদের দালালি করবে, আসামকে কেটে টুকরো করার, ভারত থেকে আলাদা করার হুমকি দেবে। আমার ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে তা চলবে না। শাস্ত্রে বলে, সনাতন ধর্মে বলা হচ্ছে, ধর্ম যারা রক্ষা করে তারা, ধর্মের যারা রক্ষা করে তারা নিজেদের সবটা দিয়ে ধর্মের রক্ষা করে, এবং যখন ধর্মান্তরকরণ হয় তখন এই ধর্মের অন্তরে, ভারতবর্ষের অন্তরে আঘাত আসে। সেইটা বন্ধ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাদের ব্যথা হচ্ছে? একটা এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাবো। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মার্কিন কংগ্রেসম্যান রিলে এম মুর। তিনি বলছেন ভারতে খ্রিস্টানরা অনেক দিন ধরে আছেন, এফসিআরএ বিল আসার ফলে সেই খ্রিস্টানদের বিরুদ্ধে নাকি সরকার কাজ করছে। আমাদের প্রশ্ন, খ্রিস্টানরা থাকুন, মুসলিমরা থাকুন, হিন্দুরা থাকুন, ভারত সেকুলার দেশ, সবাই থাকবেন। ভারতের সংবিধান মেনে, আইন মেনে যারা থাকবেন থাকবেন, কিন্তু ভারতের মাটিতে থাকলে ভারতের আইন মানতে হবে তো। ভারতের বাইরে থেকে টাকা এনে ভারতের মানুষের বিরুদ্ধে কাজ করবেন এমনটা তো চলতে দেওয়া যাবে না। কেন বলছি ভারতের মানুষের বিরুদ্ধে কাজ করছে এরা? জবাব চায় বাংলায় ব্রেকিং নিউজ। আমাদের বাংলার বুকে দেদার চলছে ধর্মান্তরকরণ, এবং সেই ধর্মান্তরকরণ এমনভাবে চলছে যে গ্রামের মানুষের ব্রেন ওয়াশ করে তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছে। উত্তরবঙ্গের চা বাগানের উদ্বেগজনক ছবি, গরিব চা শ্রমিকদের দেদার ধর্মান্তরকরণ, আদিবাসী জনসংখ্যার 15% ধর্মান্তরিত হয়েছে বলে অভিযোগ। সুযোগ সুবিধা টোপ দিয়ে, টাকা দিয়ে ধর্মান্তরকরণের অভিযোগ
উঠে আসছে জলপাইগুড়ি থেকে। এই বাংলার বুকের খবর দেখাচ্ছি জবাব চায় বাংলায়। এতদিন ধরে হয়ে এসেছে। আরো উদাহরণ দেব, নেপালগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার পাশে একের পর এক চার্জ হচ্ছে। কাদের টাকায় হচ্ছে? কাদের টাকায় একের পর এক ধর্মীয় উপাসনা স্থল গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো, যেখানে এই মানুষগুলো দুবেলা খেতে পর্যন্ত পান না। তাদের বাড়ির জমি দখল করে, তাদের ভিত দখল করে কিভাবে একের পর এক ধর্মীয় উপাসনা স্থল হচ্ছে, আর কেন ধর্মান্তরকরণ হচ্ছে, এবং কেন এই টাকা বিদেশ থেকে আসলে তার হিসেব চাইবে না সরকার। আর জবাব দিক বিরোধীরা। আমি একটা বক্তব্য শোনাবো, আমার কাছে নাম রয়েছে অনিল লাকড়া। তিনি উত্তরবঙ্গে বহুদিন ধরে এই ধর্মান্তরকরণের বিরুদ্ধে কাজ করছেন, আর তিনি বলছেন কিভাবে বিদেশি টাকা নিয়ে এসে এগুলো করা হয়। দেখুন। जिस प्रकार से होता है, एक वो लोग को टारगेट दिया जाता है। अब विदेशी फंड बोलो चाहे दूसरा देश का फंड बोलो, वो लोग को एक टारगेट दिया जाता है कि आप ग्राम ग्राम घूमो और आदिवासी को कन्वर्ट कराने का काम करो। हम लोग के पास पूरा इतना बड़ा समाज हो के हम लोग से एक मंदिर नहीं हम लोग बना नहीं पाते हैं, लेकिन वो लोग 4 फैमिली में एक चर्च बन जाता है। तो फंडिंग आता कहाँ से है? तो कोई तो को सपोर्ट दे रहा है। जब नरेंद्र मोदी हम लोग की सरकार में आया तो लोग का फंडिंग बंद किया, उसके बाद भी यहाँ फंडिंग आ रहा है गिफ्ट के तौर पे। आज मैं आप लोगों को बता देना चाहता हूँ, किसी के घर में आप रोज़ रोज़ जाओगे और उसको बोलोगे कि तुम्हारा ये हिंदू धर्म में क्या रखा है, राम में क्या रखा है, हनुमान में क्या रखा है, तो आदमी को कन्वर्ट करने का काम करता है और कुछ धनराशि देता है। इसके कारण से हम लोग का जो आदिवासी है, जो कुछ ना समझदार है, वो लोग कन्वर्ट कर देता है। उसके बाद उसी का ज़मीन में 1 महीना 2 महीना बाद चर्च हो जाता है। আমি কিশলয় আজ বলছি জবাব চায় বাংলায়। সনাতনীরা নিজেদের ধর্ম নিজেদের হৃদয়ে রাখে, তারা কোনোভাবে হিংসার আশ্রয় নেয় না, কিন্তু এইভাবে টাকা দিয়ে, টোপ দিয়ে, ব্রেন ওয়াশ করে, জোর করে ধর্মান্তরকরণ করার, বিদেশ থেকে তার জন্য টাকা পাঠানো হলে এদেশের সনাতনীরা তো গর্জে উঠবেই। এবং সরকার যা করেছে বেশ করেছে। বিরোধীদের চিড়বিড়ানি কেন? বিরোধীরা চায় যে এইভাবে দেশের জনসংখ্যা বদলাক, জনবিন্যাস বদলাক। তারা চায় এদেশের পার্সেন্টেজ হিন্দুদের কমে যাক, কারণ তাদের ভোট ব্যাংক পলিটিক্স রয়েছে স্যার, তাদের ভোট ব্যাংক পলিটিক্স রয়েছে। মনোজ টিগ্গা কি বলছেন, তারপরেই যাব আজকের ডিবেটে। শুনবো মনোজ টিগ্গার বাইট। এটা ঠিক যে সংবিধান আমাদেরকে নিজ নিজ ধর্ম পালন করার জন্য অধিকার দিয়েছে, তার মানে এই নয় যে কেউ এসে আমাদের আদিবাসী সমাজকে ভুল বুঝিয়ে কিংবা তাদেরকে প্রলোভন দিয়ে কিংবা একটা প্রেসার তাদের উপরে ক্রিয়েট করে দিয়ে এইভাবে ধর্মান্তরণ করা কাউকে অধিকার দেয়নি। এইভাবে যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যদি কাউকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে কিংবা অন্যভাবে ধর্মান্তরণের চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা ঠিক যে সংবিধান আমাদেরকে নিজ নিজ ধর্ম পালন করার জন্য অধিকার দিয়েছে, তার মানে এই নয় যে কেউ এসে আমাদের আদিবাসী সমাজকে ভুল বুঝিয়ে কিংবা তাদেরকে প্রলোভন দিয়ে কিংবা একটা প্রেসার তাদের উপরে ক্রিয়েট করে দিয়ে এইভাবে ধর্মান্তরণ করা কাউকে অধিকার দেয়নি। এইভাবে যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ যদি কাউকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে কিংবা অন্যভাবে ধর্মান্তরণের চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী। তৌসিফ আহমেদ খান, আইনজীবী আমার সঙ্গে থাকবেন। নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। জগন্নাথ দা, আমি কিশলয় জবাব চায় বাংলায় প্রশ্ন করছি, জবাব চাইছি। এফসিআরএ বিল আনার ফলে ধর্মান্তরকরণ আটকাবে, ভারতের বাইরে থেকে টাকা নিয়ে এসে ভারতে অশান্তি ছড়ানো আটকাবে। সমস্যা কাদের? কারা পার্লামেন্ট চলতে দিচ্ছে না? আপনি সাংসদ, আজকে এক্সপোজ করে দিন, মুখোশ খুলে দিন, বলুন জগন্নাথ দা। আসলে এতদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু যেখান থেকে অর্থাৎ সেই ব্রিটিশের পরোক্ষ যে তাবেদারি কিন্তু ছিলই, কংগ্রেস সেই তাবেদারি করে গেছে। এবং বিভিন্ন ভারতবর্ষের কিছু সাইডের রাজ্যগুলো, সেগুলো খ্রিস্টানের সংখ্যা বাড়ছিল, সেখানে গিয়ে তারা পয়সা দিয়ে শুধু ধর্মান্তর নয়, জাতীয়তাবাদ তারা পরিবর্তন করে দিচ্ছিল, যার ফলে বিভিন্ন এলাকায় ল্যান্ড নিয়ে, অর্থাৎ ভারতবর্ষে থেকে একটা আলাদা ল্যান্ড যে দাবিগুলো, সেগুলো খ্রিস্টান মিশনারিদের প্রভাব ছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। আমরা জানি গুজরাট যে ড্রাঙ্কস জেলার কথা জানি, আবার
উড়িষ্যার কেওনঝড়ের কথা জানি, সেখানকার আদিবাসী মানুষকে তারা সরল সাদাসিধে বিভিন্নভাবে চিকিৎসার নাম করে প্রতারিত করে খ্রিস্টান ধর্মের প্রভাবের কাহিনী তাদের দেখাতো। তারা যে কোনো সাধারণ ভিটামিন দিয়ে জ্বরের ট্যাবলেট বলে চালিয়ে দিত, জ্বর সারত না, পরবর্তীকালে খ্রিস্টান দেবতার নাম করে, যিশুর নাম করে খেলে পরে জ্বর সেরে যাবে, তখন সেটা প্রকৃত ওষুধ দিত যেটা জ্বরের ক্ষেত্রে কাজ করে। তাই যখন মানুষকে বোকা বানাতো, ধর্মের নামে মানুষকে বোকা বানানো চলতো, বোকা বানানো, সাদা আদিবাসী এলাকার মানুষগুলোকে বোকা বানিয়ে তারা ধর্মান্তরণ করতো। আর সেটা যখন তার বিরুদ্ধে পাল্টা যখন শুরু করেছিল, তখন সন্ন্যাসী সমাজ তারা আমরা দেখেছি তখন তাকে দেশ বিরোধী বা তাকে বিভিন্ন কেসে লাগানোর চেষ্টা করত। উড়িষ্যায় যে সমস্যা কেওনঝড়ে, গুজরাটের ডান্স, সেই কাহিনীগুলো সকলের জানা। এর পেছনে একমাত্র হচ্ছে এই FCR এর মাধ্যমে টাকা এনে সেখানে ধর্মান্তরণ করা সাধারণ সাদা সিধে সরল মানুষকে তারা তাদের স্বধর্ম থেকে বিচ্যুত করে খ্রিস্টান বানানোর একটা প্রয়াস ছিল। তাই আমরা দেখতে পেরেছি তেমনি উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা চলতো। সেখানে পেছনে আবার কোথায় কোথায় জঙ্গিবাদ কাজ করেছে, এখনো তার বিস্ময় ফল আমাদের ভোগ করতে হয়েছে। তাই এখন আমাদের যে গভর্নমেন্ট, মোদিজি যেভাবে আজকে রাষ্ট্রবাদে উদ্বুদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমরা দেখি এতদিন যারা বিদেশের টাকা পেয়ে চলে তারা আজকে তাদের জ্বালা শুরু হয়ে গেছে। তাই তারা আজকে পার্লামেন্টে সমস্যা করছে যখন FCR এ বিল আসছে। আমার তো মনে হয় সবার সমর্থন করা উচিত যে বিদেশের টাকা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এটাই কাদের জ্বালা? নাম করেন যদি, কাদের জ্বালা হচ্ছে? জগন্নাথ, হ্যাঁ শুনতে পাচ্ছি। কাদের সমস্যা? বেশ, আমার মনে হয় যোগাযোগের সমস্যা হচ্ছে। আমি তৌসিফের কাছে যাব, প্রত্যেকের কাছে আসছি। তৌসিফ, আমার প্রশ্ন হচ্ছে, তারপর আমি স্নেহাশিস স্যার, বিমল শঙ্করদা এবং নীলাদ্রিদার কাছে আসছি। তৌসিফ, FCR এ বিল নিয়ে কাদের সমস্যা? আপনার সমস্যা আছে? আপনার মতো কারোর সমস্যা আছে? FCR এ বিলে লেখা রয়েছে ভারতের বিরুদ্ধে কোনো টাকা ভারতের বাইরে থেকে আসলে ব্যবহার করা, ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এতে কার সমস্যা থাকতে পারে? কেন এত বিরোধিতা? বলুন তৌসিফ। না নিশ্চয়ই, আমি তো একমত। ভারতের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা এসে ভারতের বিরুদ্ধে কাজ হবে, এটা তো কোনোদিন স্বীকার করা যাবে না। তাই তো বারবার পুছা হয়েছে, মানে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে RSS আজ পর্যন্ত রেজিস্টার্ড কেন নেই, ওর কোনো ফিনান্সের কি নেটওয়ার্ক আছে, কোন কোন বিদেশের কোথায় কোথায় থেকে কত কত টাকা ঢুকছে, কোন কোন শাখায় ঢুকছে, এটা নিয়ে তো প্রশ্ন আছে। তো সরকারকে তো ট্রান্সপারেন্সি দেখাতে হবে। শুধু মিশনারিজ অফ চ্যারিটিজ কে টার্গেট করলে তো হবে না। শুধু অন্য অন্য ধর্মের লোক যারা একটা সংগঠন করে চ্যারিটির জন্য কাজ করছে তাদেরকে তো টার্গেট করে হবে না। প্রথমে RSS এ চলে যান আপনারা, তার কারণ আছে। গোটা বাংলা এবং দেশের মানুষ জানে কেন RSS এ যান। RSS এর ইতিহাস দেখুন। আর যে খ্রিস্টান মিশনারি বা যে অন্যান্য মৌলবাদী সংগঠনের মিশনারিরা মানুষকে ভাওতা দিয়ে, যে উদাহরণ দিচ্ছিলেন জগন্নাথ দা, ওষুধ দেওয়ার নামে ভাওতা দিয়ে, কখনো চাল দেওয়ার নামে ভাওতা দিয়ে তাদের ধর্মান্তরকরণ করেন। RSS কজনের ধর্মান্তরকরণ করেছে? RSS কজনের কনভার্সন করেছে? আমাকে সংখ্যা বলুন। আপনি বলুন RSS কজনের কনভার্সন করেছে? আমাকে সংখ্যা দিন স্যার। চ্যারিটি রেজিস্টার্ড আছে। আপনি বলুন RSS কজনের কনভার্সন করেছে? আমাকে আজকে বলুন তৌসিফ। আপনি RSS বলেছেন, আপনি তথ্য দিন। আপনার কি সাহস আছে? তথ্য আছে স্যার? তৌসিফ, RSS কজনের কনভার্সন করেছে বলুন। আপনি নাম বলুন, সংখ্যা বলুন। না, কনভার্সনে তো প্রশ্ন হচ্ছে যে বিদেশ থেকে টাকা আসছে, সেটার কোনো হিসাব রাখা যাচ্ছে না, কেন রেজিস্টার্ডই নেই? অন্য অন্য এনজিও তে রেজিস্টার্ড আছে, কিন্তু RSS একটা এনজিও, ওটা রেজিস্টার্ড কেন হবে না? এটা কি ভুল কথা আছে এর মধ্যে? বলে দিন তো আমাকে বুঝান কি করে আমি ভুল কথা বলছি। যখন মিশনারিজ অফ চ্যারিটিজ বা অন্য অন্য এনজিও রেজিস্টার্ড থাকবে, সেই সরকার RSS কে বলবে না যে তুমিও রেজিস্টার্ড করো? কেন বলবে না? RSS বিদেশ থেকে টাকা পাচ্ছে কি পাচ্ছে না আপনি বলে দিন। আর যদি অন্য অন্য এনজিও বিদেশ থেকে টাকা পাচ্ছে, FCR এর বিলে আমি আপনাকে একটা ইংরেজি পড়ে শোনাচ্ছি, আপনি যদি বোঝেন। এক সেকেন্ড তৌসিফ, আমি পড়ে শোনাচ্ছি।
অ্যান অ্যাক্ট টু কনসলিডেট দ্য ল, আইনটাকে শক্তিশালী করার জন্য, টু রেগুলেট দ্য অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফরেন কন্ট্রিবিউশন, বিদেশ থেকে টাকা আসলে সেটা কন্ট্রিবিউশন যেটা আসছে সেটাকে, সেই প্রসেসটাকে আরো সঠিকভাবে শক্তিশালী করা এবং তার উপর নজরদারি করা, এক সেকেন্ড, এবং এনশিওর করা, টু প্রহিবিট অ্যাকসেপ্টেন্স মানে বন্ধ করা, অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফরেন কন্ট্রিবিউশন অর ফরেন হসপিটালিটি ফর এনি অ্যাক্টিভিটিস ডেট্রিমেন্টাল টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে তাদের বন্ধ করা টাকা দেওয়া। আরএসএস দেশের বিরুদ্ধে কোন কাজ করেছে? আরএসএস কোথায় কনভার্সন করেছে? আপনি তো রেকর্ডেই আসতে দিচ্ছেন না, এক সেকেন্ড, আপনি তো রেকর্ডেই আসতে দিচ্ছেন না। জগন্নাথ দা কাউন্টার করছেন, জগন্নাথ দা, জগন্নাথ দা, আমি আসছি প্রত্যেকের কাছে, জগন্নাথ দা কাউন্টার করছেন। যখন খ্রিস্টান মিশনারিদের একটি প্রোগ্রামে গেছিলেন উত্তর পূর্বাঞ্চলে, সেখানে গিয়ে তিনি না, খারিজি মাদ্রাসার কথা তৌসিফের মুখে আসে না, তৌসিফের মুখে শুধু আরএসএস আসে। খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হলে তৌসিফের মনে পড়ে না যে ভারতবর্ষে আপনারা সব সেবা কাজ করেন, খুবই ভালো, কিন্তু আপনারা ধর্মান্তরণ কেন করেন? তাই এইটা যখন বলেছিল তখন তার উত্তরে মিশনারিরা বলেছিল রাজেন্দ্র প্রসাদকে যে আমরা যদি ধর্মান্তরণ যদি না করি তাহলে আমার ইউরোপে কি কোনো গরিব মানুষ নেই? সেখানে গরিব মানুষ প্রচুর আছে, তাই সেখানে আমরা তাহলে সেবা কাজ করব, তাহলে ভারতবর্ষে কেন এসে করব? অর্থাৎ মুখ্য উদ্দেশ্য সেবা নয়, ধর্মান্তরণ। আমি বলি খারিজি মাদ্রাসা চোখে পড়ে, জগন্নাথ এক মিনিট, তৌসিফ খারিজি মাদ্রাসা চোখে পড়ে না শুধু আরএসএস চোখে পড়ে? খারিজি মাদ্রাসায় সন্ত্রাসী কার্যকলাপ এবং লিফলেট পাওয়া যায় চোখে পড়ে। হ্যাঁ, সেটা সরকারি পয়সা কোটি কোটি টাকা ঢেলে দেশ বিরোধী কার্যকলাপ চলে, তাতে ওনাদের টুকরো গ্যাংয়ের অসুবিধা হয় না। তাদের মাদ্রাসাটা তো আমি বলছি মাদ্রাসা রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আরএসএস এর শাখা কেন রেজিস্ট্রেশন হবে না আপনি বলুন? আরএসএস কি ফরেন ফান্ডিং পাচ্ছে না? আপনি সার্টিফিকেট দিচ্ছেন, আপনি এটা দায়িত্ব নিয়ে বলছেন যে আরএসএস ফরেন ফান্ডিং পাচ্ছে না, তাহলে আপনি কেন আরএসএস কে এক্সেপশন দিচ্ছেন? আরএসএস কে খ্রিস্টান মিশনারি টাকা দেবে, ইউরোপের দুনিয়ার লোক দেবে, কোন ভারতীয় যদি থাকে বিদেশে চাকরি করতে যায় তিনি দেশ ধর্মের জন্য কাজ করতেই পারে, এটা তার অসুবিধা কোথায়? আরএসএস এর থেকে আমি দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদের কথায় আসি। তৌসিফ, যাদের কথা আপনার মুখে আসবে না বা আপনি বলতে চাইবেন না তারা হলো খারিজি মাদ্রাসা, তারা হলো সেই ফেক খ্রিস্টান মিশনারি যারা চালের বস্তা দিয়ে কনভার্ট করে, এবং আরএসএস কটা কনভার্সন করেছে আপনি বলতে পারেননি, আরএসএস কটা দেশ বিরোধী কাজ করেছে আপনি বলতে পারেননি, কারণ আপনি এক চোখা। তৌসিফ, আমি স্নেহাশিস দার কাছে আসি। স্নেহাশিস চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী আমার সঙ্গে রয়েছেন। স্নেহাশিস দা, এতদিন ধরে আমি একটা উদাহরণ দেখালাম জলপাইগুড়ি, আমি উদাহরণ দিতে পারি নেপালগঞ্জ, ব্যাঙের ছাতার মতো এক একটা চার্চ, এক একটা অন্যান্য ধর্মের উপাসনা স্থল যেগুলো রেজিস্টার্ড নয়, যেগুলো কোনোভাবে কোনো সরকারি খাতায় নেই, সেগুলো গজিয়ে যাচ্ছে। টাকা আসছে কোথা থেকে? এই সমস্ত জায়গায় মানুষ খেতে পায় না, তাদেরকে কনভার্ট করা চলছে, তাদের বিরুদ্ধে ব্রেন ওয়াশিং চলছে, আর এটাকে আমরা এতদিন ধরে মেনে নিয়েছি। স্নেহাশিস দা, দেখুন, এটা বহুকাল ধরেই কিন্তু চলছে। আমরাও প্রায় আমাদের যখন ছোটবেলা তখনও আমরা দেখেছি যে এই আদিবাসী মানুষগুলোর যে আর্থিক দুর্বলতার সেটাকে পাথেয় করে এবং তাদের কিছু সাহায্য করার নাম করে ধর্মের পরিবর্তন করা, এটা আমরা দেখেছি। দেখুন, এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026কে সামনে রেখে যখন এই বিতর্ক, আমি একটা কথা বলতে চাই যে দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের দেশের মধ্যে যে সামাজিক স্থিতি বা ভারসাম্য যেটা রয়েছে সেটাকে অটুট রাখার ক্ষেত্রে ভারতবর্ষের যতগুলি রাজনৈতিক দল আছে তাদের কিন্তু একমত হওয়া উচিত, এখানে কোনো রকম বিরোধ থাকা উচিত নয়। ফলে এই যে এফসিআরএ, এটা সেই এমার্জেন্সির সময় 76 সাল তখন এই অ্যাক্ট তৈরি হলো, তারপর 10 সালে একটা অ্যামেন্ডমেন্ট হলো, এবং এখন যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে 26, এটা খুব সময় উপযোগী। অর্থাৎ বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আসছে থ্রু এনজিও, সেটা দিয়ে শিক্ষা বলুন, স্বাস্থ্য, শিশু নারী কল্যাণ বা সামাজিক ডেভেলপমেন্টে খরচ হতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই বা বাধাও নেই। কিন্তু সেই ফান্ডটা যদি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করতে
সাহায্য করে, জোর করে ধর্মান্তকরণ বা আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মকে পরিবর্তন করে দেওয়া বা আমাদের সামাজিক শৃঙ্খলা যেটা আছে সেটাকে বিঘ্নিত করা, তাহলে এটা কঠোরভাবে দমন করা এবং এটা করতেই হবে। এবং যে বিলটা আনা হয়েছে সেখানে দেখেছি অবশ্যই ঠিক যে এক্ষেত্রে যে এনজিওরা যে টাকা পাবে তার মাত্র আগে 50% প্রশাসনিক ক্ষেত্রে খরচ করত, এখন 20% করতে পারবে, বাকিটা পুরোটাই কিন্তু সামাজিক ডেভেলপমেন্টে খরচা করতে হবে। এবং কোনো এনজিওকে যদি বাতিল করা হয়, রেজিস্ট্রেশন বাতিল করা হয়, তাহলে তার সমস্ত সম্পত্তি যেটা বিদেশ থেকে টাকায় তৈরি হয়েছে সেটা সরকার বাজেয়াপ্ত করতে পারবে। এবং রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এ ব্যাপারে খুব কঠোর আছে, এটাকে সাধুবাদ জানানোই উচিত যে কোনোভাবেই বিদেশি টাকায় আমাদের দেশের মানুষকে জোর করে ধর্মান্তকরণ বলুন বা সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি বলুন বা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা ব্যর্থ মানে নষ্ট করা বলুন, এটা করতে দেওয়া যাবে না। এটা এ ব্যাপারে এই বিলকে আমরা সমর্থন অবশ্যই করব। পাশাপাশি এটাও ঠিক যে ছোট ছোট যে এনজিওগুলো আছে সেই এনজিওগুলো নিয়মিত অডিট করা এবং এফসিআর এ যে আইন আছে তার নিয়মগুলো যাতে মেনে চলে, এ ব্যাপারে সরকারকে কড়া নজরদারি রাখতে হবে। কড়া নজরদারি রাখতে হবে। তৌসিফ, আমি একটা কথা, এই কথাগুলো আপনিও বলতে পারতেন। তৌসিফ, আপনি, আমি জানি না আপনি এফসিআর কে সাপোর্ট করছেন না এর এগেনস্টে বলছেন, তবে এইটুকু বলতে পারি তৌসিফ, যারা আমাদের সনাতনীদের, হিন্দুদের এবং অন্য ধর্ম হতে পারে, কিন্তু যেহেতু এটা হিন্দুদের বিরুদ্ধেই বহুদিন ধরে হয়ে আসছে, যেমনটা স্নেহাশিস বাবু বলছিলেন যে গরিব হিন্দুদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদের থেকে পরিচয় কেড়ে নেওয়া, ভিটে কেড়ে নেওয়া, পিতৃ পরিচয় কেড়ে নেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, কটা টাকা দিয়ে, কটা চাল দিয়ে বিদেশ থেকে টাকা নিয়ে এসে তাদেরকে ছল চাতুরির মাধ্যমে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। এর বিরুদ্ধে বাংলার মানুষ ব্যবস্থা নেবে, দেশের মানুষ ব্যবস্থা নেবে, দেশের সরকার ব্যবস্থা নিচ্ছে এবং সেই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট, দেশের মানুষের মুডকেই সেই সরকার রিফ্লেক্ট করে। তৌসিফ, আপনি যদি বুঝতে না চান তাহলে এই অপরাধ যদি আপনি কতটা গুরুতর বুঝতে না চান তাহলে আই এম সরি তৌসিফ, একে দমন করব আমরা, একে দমন করবে বাংলা। এটা তো ये तो एफसीआर बस झांकी है, यूसीसी अभी बाकी है। तौसीफ, অলরেডি হয়তো আপনি জানেন না বা স্নেহাশিস বাবু হয়তো জানেন না, অলরেডি আইন আছে, অ্যান্টি কনভার্জন ল অলরেডি আছে। কেউ কাউকে ধোকা দিয়ে বা লেওর করে ধর্ম প্রবর্তন করতে পারে না, যদি করে তার এগেনস্টে ক্রিমিনাল কেস করা যায়, এটা অলরেডি আইন আছে। এখন যে সরকার এফসিআর যেটা নিয়ে এসছে ওইখানে হচ্ছে যে ফরেন ফান্ডিংটা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিসে মানে ওটাকে স্টপ করার জন্য একটা অ্যাটেম্প্ট সরকার নিচ্ছে, খুব ভালো কথা। ফরেন ফান্ডিং কারা রিসিভ করে? এনজিও রিসিভ করে, তো ওই এনজিও ক্যাটাগরির মধ্যে আরএসএসও আছে, এটাই তো আমি বলছি। আপনি এটাকে নিয়ে এত আপনি ডিফেন্ড করছেন কেন? তৌসিফ, আমি প্রশ্ন করছি, আরএসএস সত্যি এনজিও? আপনি শিওর তো? আপনি সব জানেন তৌসিফ? তৌসিফ, আরএসএস এনজিও তো? শিওর তো আপনি? শিওর তো আপনি? অনিয়ার রয়েছেন, বাংলার মানুষ দেখছে, নিজেকে আপনি হিউমিলিয়েট করবেন না। দেখেছে যে গোটা বিশ্বতে সবথেকে বড় এনজিও আরএসএস, এনজিও না আরএসএস একটি সংঘ, যে বিশ্বতে সবথেকে বড় এনজিও আরএসএস হচ্ছে না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন করছি তৌসিফ, আপনি নিজে শিওর তো আরএসএস একটা এনজিও হিসেবে, আরএসএস একটা এনজিও হিসেবে কাজ করছে না, একটা বডি অফ পিপল হিসেবে কাজ করছে? আরএসএস এর তরফ থেকে অফিশিয়াল জানানো হয়েছে আরএসএস ইজ আ বডি অফ পিপল, ইট ইজ আ সোসাইটি অফ পিপল। সেটা ট্যাক্স রিকগনিশন না, বডি অফ পিপল বা সোসাইটি অফ পিপল বোঝেন আর এনজিও এর মধ্যে ডিফারেন্স বোঝেন? আমি বিমল দাকে কাউন্টার করতে দেব। বিমল দা, আরএসএস নিয়ে বড় জ্বালা তৌসিফে হয়েছে, এবার বলি। বডি অফ পিপল ফর ট্যাক্স পারপাস, ঠিক আছে, বলি প্রত্যেকটা একটা শাখা, আমি শাখা আছে, শাখাকে আমি এনাকে অনুরোধ করব, আরএসএস অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষও কিন্তু আরএসএস এর সঙ্গে যান, আপনি একটু দয়া করে তাদের সঙ্গে কথা বলুন, গিয়ে তাদের সঙ্গে মেলামেশা করে বুঝুন যে সংঘটা কি। উইদাউট নোয়িং এনিথিং, আমি বলিনি উইদাউট নোয়িং এনিথিং অ্যাবাউট আরএসএস, উইদাউট নোয়িং এনিথিং অ্যাবাউট আরএসএস,
ডোন্ট বিহেভ লাইক এ জলাতঙ্ক রোগী। এই প্রায় জলাতঙ্ক রোগীর মতো আরএসএস কে দেখলে ভয় পাওয়া, এটা এক ধরনের রোগ। কিন্তু ওই কথায় কথায় আরএসএস কে দোষ দেওয়া, যে দোষটা ওই কংগ্রেসের রাহুল গান্ধী রয়েছে। এ আমাদের রাজ্যের সিপিএম এর এক নেতা আছে মোহাম্মদ সেলিম, ও দুটো লাইন বললেন, আচ্ছা আমি তো আপনার সঙ্গে ডিস্টার্ব করিনি, আমি তো আপনার সময় ডিস্টার্ব করিনি, আমি পুরোটা বলিনি, 4-5 লাইন বলবো, তারপর আপনি হয় কাউন্টার করবেন। এই রোগটা একজনের রয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী, এই রোগটা আরেকজনের রয়েছে এই রাজ্যে সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম। ও 4টে লাইন বলে তার 2টো লাইন আরএসএস এর ব্যাপারে বলে, অর্থাৎ তাদের যেন কেউ একটা কামড়ে দিয়েছে এইরকম আচরণ করছে। আপনি সেই দলে নাম লেখাচ্ছেন কেন? সবচেয়ে বড় কথা, সংঘ কি জানলে আপনাকে সঙ্গে আসতে হবে তো, বাইরে থেকে এরকম বুঝে 2-4টে বইও অন্তত পড়ুন সংঘ সম্পর্কে, তাহলে বুঝবেন সংঘ কি। আচ্ছা একটা কথা বলি, এফসিআর বিল ভারতের পার্লামেন্ট করেছে, ইউএস কংগ্রেসম্যান তাতে আপত্তি কি? আমি 2 লাইন পড়ে ইউএস কংগ্রেসম্যানের আপত্তি কেন? আমি পড়ে শোনাচ্ছি। ইউএস কংগ্রেসম্যান বলেনি, ইউএস কংগ্রেসম্যান রিলে মুর said the proposed changes to the Foreign Contribution Regulation Act FCRA amounted to a clear attack against Christians and urged India not to proceed with the legislation in its current form। এবং তিনি এও বলছেন এটা যদি পাস করেন তাহলে আমেরিকার সঙ্গে নাকি ভারতের সম্পর্ক খারাপের দিকে যাবে। আমার প্রশ্ন, আমার দেশে ফরেন ফান্ডিং ঢুকলে আমি তাকে আটকাবো কি আটকাবো না? আরে কন্ট্রোল করা হচ্ছে, আটকানো হচ্ছে না, নজরদারি হচ্ছে। আমার এটা সোভারেন কান্ট্রি, লাভ জিহাদ বন্ধ করা হচ্ছে। বলি এটা একটা সোভারেন কান্ট্রি, সে দেশে কি আইন হবে ওটা আমেরিকান কংগ্রেসম্যান বলে দিতে পারে না, আমাদের পার্লামেন্ট এটা কিন্তু ঠিক করবে। আমেরিকার পুতুল হয়ে গিয়েছেন তৌসিফ। দ্বিতীয় তুমি একটা কথা বললে নর্থ বেঙ্গলের, করছেন কেন আমি বুঝতে পারছি না। বলেনি তুমি নর্থ বেঙ্গলের কথা বললে, আমি তোমাকে মেদিনীপুর জেলায় পাঠাতে বলবো। মেদিনীপুর জেলায় গিয়ে দেখো আদিবাসীদের মধ্যে কিভাবে এই কনভার্সনের কাণ্ড কারখানা চালাচ্ছে কিছু লোক, এবং তাদের ভুল বোঝানো হচ্ছে, তাদের ম্যাজিকের মতো, এই দেখো ম্যাজিকের মতো তোমার রোগ সেরে যাবে, অ্যাবসলিউটলি আনসাইন্টিফিক ওয়েতে এগুলো বোঝানো হচ্ছে। বিনা পয়সায় কিছু উপহার দেওয়া হচ্ছে এবং তাদের কনভার্ট করানো হচ্ছে। পরের যেটা আসছে, এর পরের স্টেপটা হচ্ছে ওদের ভারত সম্পর্কে ভাবনাকে বিষিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ খুব একটা ভালো দেশ নয়, অন্য একটা দেশ ভালো। আমি নর্থ ইস্টের কিছু জায়গায় গেছি, এই নর্থ ইস্টে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সুযোগে সেখানে প্রচুর কনভার্সন হয়েছে। আজকে মিজোরাম, আজকে নাগাল্যান্ড, সেখানে তৈরি হয়েছিল অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। কেরালাতে একটা বড় জায়গায় এই ধরনের সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, কিন্তু ভেরি রিসেন্টলি ওখানকার চার্চ ফাদাররা কিন্তু বুঝে গেছেন যে লাভ জিহাদ ওদেরও বিপদে ফেলছে। কেন বুঝতে পারছে না? তৌসিফ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে, তার সঙ্গে হিলারি ক্লিনটন কেন দেখা করতে এসেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় লাভ জিহাদের বিরুদ্ধে কি করেছেন? প্লিজ স্টাডি দ্য লিটারেচার অন আরএসএস, একটু রিলিজিয়াসলি পড়ে দেখুন, দেখবেন আরএসএস ভারতের আত্মাকে রিপ্রেজেন্ট করে। সঙ্গের লোকগুলো কি কষ্ট করে আপনি বোঝেন না? ওগুলো কনভার্সন কটা করিয়েছে আরএসএস? আমি তৌসিফকে জিজ্ঞেস করছি, তৌসিফ আপনি তৈরি করার কাজ করে। আমি দেখেছি সেই শিক্ষিত মানুষগুলো কত সাধারণ থাকে, বুঝবেন না? কনভার্সন করিয়েছে, আমাকে একটা সংখ্যা বলে দিন। আরএসএস কনভার্সন করে কটা? আপনি বলুন সংখ্যা, আমি আপনাকে সংখ্যা দিচ্ছি। কটা হিন্দুর কনভার্সন করানো হয়েছে? করে না, ওরা দেশ গঠন করে। There is a difference between RSS and other organizations. আমি আইনের কথা বলছি, আইনকেই তো করা হচ্ছে, আপনার আপত্তি কেন? আমি আপনারা তো চ্যানেল চালাচ্ছেন, আপনারা বিজেপি পার্টি চালাচ্ছেন না, আপনারা চ্যানেল চালাচ্ছেন, বিজেপি পার্টি চালাচ্ছেন, আপনারা সার্টিফিকেট দিতে পারেন যে আরএসএস ভাই আরএসএস বিজেপি। আমরা মানুষের হয়ে কথা বলছি, বাংলার মানুষকে লাভ জিহাদের, আমি শুধু আইনের কথা বলছি, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি শুধু আইনের কথা বলছি, আমি আইনের কথা বলছি যে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, কোম্পানিজ অ্যাক্ট আছে, এই যত অন্য অর্গানাইজেশন আছে তাদেরকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করতে হয় বা কোম্পানিজ অ্যাক্টে রেজিস্ট্রেশন করতে হয়। একটা কথা বলছি, আপনি আইন স্পেশাল ট্রিটমেন্ট আরএসএস সঠিকভাবে জানেন বলে আমার মনে হচ্ছে না। জিজ্ঞাসা করছে, আপনি আইন জানেন, সার্টিফিকেট দিচ্ছেন যে আরএসএস ভালো না খারাপ, আমি তো কেন কিনেছিল কোটি কোটি টাকা? তৌসিফ জবাব দেন,
তহসিল আজকে জবাব চাইছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিগুলো কত কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল? গুরু পূজন, সমর্পণ, আরএসএস এর লোকেরা টাকা দেয়, তহসিল জানে না। আমি সেই টাকায় আরএসএস চলে। তহসিল বিদেশিদের টাকায় চলে না। মন্দিরে চুরি হচ্ছে। আমি অমিত শাহ একটা বক্তব্য শোনাতে চাই, একটা এক্সক্লুসিভ বক্তব্য অমিত শাহ শুনে আমি আসছি নীলাদ্রিদার কাছে। এফসিআর নিয়ে কি বলছেন অমিত শাহ, দেশের গৃহমন্ত্রী? এক্সক্লুসিভ কনভারসেশন দেখুন। एफसीआरए को हमने कानून में परिवर्तन किया। कानून को में परिवर्तन करने का हमारा उद्देश्य था कि एफसीआरए का उपयोग कर विदेशों से चंदा लाकर, डोनेशन लाकर इस देश की डेमोग्राफी को बदलने का प्रयास नहीं होना चाहिए। एक, सेवा के लिए अगर कोई पैसा भेजता है, सेवा कार्य के लिए करता है, व्यक्ति समूह के उत्थान के लिए भेजता है, तो उसका स्वागत है। हमने कठोर नियम बनाए, ऑडिट कंपलसरी किया और ऑडिट को रेगुलर किया। इसके आधार पर ये सारे रजिस्ट्रेशन कैंसिल हुए हैं। कुछ लोगों ने तो 16,000 में से 12,000 लोगों ने स्वतः ही कैंसिल करा दिया। भारत सरकार ने नहीं किया है, वो स्वतः विड्रॉल का अर्जी डाले हैं। तो 4,000 ऑडिट के आधार पर कैंसिल किए हैं। तो जो लोग हाय तौबा करें, उनको मेरा यही कहना है कि कानून की परिधि में रहकर कोई भी व्यक्ति कितना भी चंदा विदेश से लाए, भारत सरकार को कोई आपत्ति नहीं है। वो देश के नागरिकों के और देश के समाज के उत्थान के लिए खर्च होना चाहिए। देश की जनसांख्यिकी बदलने के उद्देश्य से खर्च नहीं होना चाहिए। अगर जनसांख्यिकी के बदलने के उद्देश्य से खर्च होगा तो हम कठोर से कठोर कार्यवाही करेंगे। इसमें हमारे मन में कोई कंफ्यूजन नहीं। আমি নীলাদ্রিদার কাছে যাওয়ার আগে তৌসিফ আইনের কথা বলছেন, আমার কাছে এফসিআরএ বিলের পুরো খসড়াটা রয়েছে এই ফোনের মধ্যে। আমি দেখাতে পারছি না, ফোনটা ছোট বলে, কিন্তু তৌসিফ আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে যে মিথ্যেগুলো ছড়ানো হচ্ছে যে এফসিআরএ এলে পরে সমস্ত মাইনরিটিদের, সমস্ত যারা সংখ্যালঘু তাদের সম্পত্তি হড়প করে নেওয়া হবে, সেটা মিথ্যা কথা। কোনো সম্পত্তি হড়প করা হবে না। যে সম্পত্তির হিসাব নেই, যে সম্পত্তির রেজিস্ট্রেশন নেই, যে সম্পত্তির কোনো হিসাব যারা দেখাতে পারবে না তাদের সম্পত্তি সরকার নজরদারি করবে, আইনের আওতায় আনবে। মিথ্যা কথা বলা হচ্ছে এফসিআর এলে নাকি এনজিওদের বিদেশ থেকে টাকাই আসবে না। আরে এনজিওরা যদি সমাজ সেবার কাজ করে তারা যা ইচ্ছা যেভাবে খুশি টাকা খরচা করতে পারবে, কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমি এই খাতে টাকা খরচা করেছি। সেটা কি বেআইনি তৌসিফ? সরকারের এটা জানতে চাওয়া কি বেআইনি যে আপনি বিদেশ থেকে যে টাকাটা পেয়েছেন সেটা ভারত বিরোধী কাজে ব্যবহার করছেন, হ্যাঁ কি না? এটা কি বেআইনি তৌসিফ? আপনি আজকে আইনের কথা বলছেন। সরকার তো সরকারকে জানাতেই হবে না, সরকারকে তো একেবারে বেআইনি না, সরকারকে জানাতে হবে। যে কোনো সংগঠন বাইরে থেকে টাকা নিয়ে আসছে ওকে সরকারকে জানাতে হবে। সরকারকে জানাতে গেলে তাকে তো রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন না হলে সরকারকে জানাবে কি করে? তো এই রেজিস্ট্রেশন তো ইম্পর্টেন্ট। এই একটা এনজিও যদি আচ্ছা নীলাদ্রি রেজিস্ট্রেশন করছেন এক সেকেন্ড তৌসিফের আরএসএস এর সন্দেহ থাকে, জানগিয়াটা আরটিআই করে দিন, জানগিয়াটা কেস করে দিন। একটু বলি নীলাদ্রিদা কাউন্টার, নীলাদ্রিদা কাউন্টার, নীলাদ্রিদা উনি খারিজি মাদ্রাসা দেখতে পায় না। আমি আমার মনে হয় উনি খারিজি মাদ্রাসা দেখতে পায় না। তৌসিফ ভাই এফসিআর এর যে বিলটা সেটাকে সমর্থন করছেন। উনি বলছেন, ওনার যা বক্তব্য আমি শুনলাম, যে উনি বলছেন বিদেশ থেকে টাকা এলে সেটা কিভাবে খরচ করছে সেটা তো নিশ্চয়ই নিয়ন্ত্রণ করতে হবে, সেটা তো নিশ্চয়ই দেখতে হবে। ওনার আপত্তি আরএসএস নিয়ে। এখন আরএসএস নিয়ে আপত্তি থাকতেই পারে, কিন্তু ওনার কাছে আমার অনুরোধ, বিজেপি আরএসএস এর বিরোধিতা করতে গিয়ে প্লিজ ভারতবর্ষের বিরোধিতা করবেন না। সেটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে, যেটা এই মুহূর্তে হচ্ছে। যেটা আরো ভয়ঙ্কর কিছু নয়, ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, তা সেই সরকার, সে দেশের সরকার একটা বিল আনছে যেটা আইনে পরিবর্তিত হবে কিনা দেশের যারা সাংসদ তারা সিদ্ধান্ত নেবে। তাহলে আমেরিকার একজন কংগ্রেসম্যান ওয়েস্ট ভার্জিনিয়া প্রদেশের রাইলি মোর এ নিয়ে আপত্তি জানান কি করে? কি করে বলেন কিশলয় যে ইট ইজ এ ক্লিয়ার অ্যাটাক এগেইনস্ট খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের মানুষদের ওপর ক্লিয়ার আক্রমণ। তাহলে কি এর অর্থ এই যে ভারতবর্ষে হিন্দু বা মুসলমান বা অন্যান্য ধর্মের মানুষদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এই টাকা দিয়ে, সেই জন্য
রাইলি মুরের এত আপত্তি, এটা তো খুব স্পষ্ট প্রশ্নটা এসে যাবে। আর এই যে আক্রমণাত্মক ধর্মান্তকরণের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই আজকের নয়। স্বয়ং স্বামী বিবেকানন্দ আক্রমণাত্মক ধর্মান্তকরণের বিরোধিতা করেছিলেন। তিনি এমনও চেয়েছিলেন যাদের এভাবে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে তাদের স্বধর্মে আবার ফিরিয়ে আনা উচিত। স্বামী বিবেকানন্দের কথা বলছি। আর আজকেও সেই লড়াই চলছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে বিরোধীরা কোথাও বিভিন্ন ইস্যুতেই আরএসএস এবং আরএসএস ফোবিয়ায় তারা ভুগছে। আমি কেন জানি না, হয়তো এই কারণে ভারতবর্ষের ঐক্যের ভিত্তি হচ্ছে হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম নয়, হিন্দু সংস্কৃতি। আমি তৌসিফকে জিজ্ঞেস করছি, আমাকে একটা পরিসংখ্যান দেখান যে আরএসএস কাদের কনভার্ট করেছে। এখন আপনি বলতে পারেন আরএসএস কে ধ্বংস করতে পারলে হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে সুবিধা হয়, আর হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে পারলে টুকরে টুকরে গ্যাংয়ের ভারতবর্ষকে টুকরো টুকরো করতে সুবিধা হয়। আমি তৌসিফ ভাইয়ের কাছে আবেদন করব, বিজেপি আরএসএস এর বিরোধিতা করুন, কিন্তু প্লিজ ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করবেন না। সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন বলেই আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই হাল হয়েছে। উত্তর দিন তৌসিফ। এনি বসে বসে আমাকে অ্যান্টি ন্যাশনাল ডিক্লেয়ার করে দিলেন। না না, বললাম এই সার্টিফিকেট দিয়ে কি মুশকিল। আমি জানি না। আচ্ছা ধরুন 2011 সালে তৌসিফ ভাই, আপনি শুনুন, 2011 সালে তৌসিফ ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস বা বিজেপি একটা বলা হয় সে হিলারি ক্লিনটন একটা সামাজিক সংগঠন, সেটা হিলারি ক্লিনটন গেছেন। আপনি বলুন তো, এই যে মমতার এই যে চক্রান্ত, আপনি নিজের চুরি ছুপানোর জন্য পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য সেটা ছুপানোর জন্য আপনি আটকে দিল বাংলার মানুষ। এবারে নির্বাচনের ফল তো ভারতবর্ষকে ভাগ করার এই চক্রান্তের বিরুদ্ধে রায়, এটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করেছেন এখন। তাই বলছি বারবার, আপনি সমালোচনা করুন বিজেপি আরএসএস, কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে বলবেন না। দেখাতে চাইছেন না যে আপনার সংগঠন যা শাখা টাকা পাচ্ছে বাইরে থেকে, আপনি সরকারকে জানাতে চাইছেন না। আবেদন তৌসিফ ভাই, বেআইনি কাজ করছেন, আপনি তো বেআইনি কাজ করছেন। আমি বেআইনি কাজ করছি, ঠিক আছে, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন যদি আমি বেআইনি কাজ করি। কিন্তু আপনি আরএসএস এর মতো একটা জাতীয়তাবাদী সংগঠনকে এই লাইভ টিভিতে যেভাবে আক্রমণ করছেন কোনো ভিত্তি ছাড়া, সেটা আইনি কি বেআইনি দেশের মানুষ বিচার করছেন। আপনার দলের যে দলকে আপনি সমর্থন করতেন তাদের পরিণতি দেখুন। প্লিজ এই আরএসএস ফোবিয়া থেকে বেরিয়ে আসুন, দেশটাকে ভালোবাসুন, ভারতবর্ষের মানুষকে ভালোবাসুন। প্রত্যেকের কাছে আসছি। জগন্নাথ, আমি আপনার কাছে আবার আসছি। তৌসিফ, আপনি উত্তর ভেবে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে লুকিয়ে দুবার কেন ইউএসএ কনসুলেটে গিয়েছিলেন এবং দেশের মানে পররাষ্ট্র নীতি নিয়ে নাক গলাতে চাইছিলেন কি? উনি বারবার বলেন আমার পররাষ্ট্র নীতি নিয়ে দরকার নেই। কেন লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন? উত্তর ভেবে রাখুন। কাদের স্বার্থে, কি জন্য? হিলারি ক্লিনটন কেন দেখা করতে এসেছিলেন? জগন্নাথ দা, আপনি অনেকক্ষণ বসে রয়েছেন। জগন্নাথ দা, আমি এখানে ডিবেট করছিলাম বলে আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে পারিনি। জগন্নাথ দা, আমি আসছি তৌসিফ। জগন্নাথ দা, আপনি পার্লামেন্টে সরাসরি থেকেছেন যে সময়গুলো এই ডিসরাপশন হয়েছে, বিরোধীদের বক্তব্য কি? এফসিআর নিয়ে আপত্তি কোথায়? আমি পুরো বিলটা আপত্তিজনক কিছু খুঁজে পাচ্ছি না, কোনো একটা পয়েন্ট খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে আপত্তি উঠতে পারে। আপত্তিটা কি বলুন দাদা। বিরোধীরা আজকে যা অবস্থান হয়েছে, মোদিজির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষে এগিয়ে চলেছে, কোনো করাপশন নেই, এই কারণে এদের কোনো বক্তব্য নেই। পার্লামেন্টে যখন কোনো ইস্যু নিয়ে চর্চা হয় নাস্তানাবুদ হয়ে যায়, কোনো জবাব দিতে পারে না। সেই কারণে কাজই হচ্ছে সব কিছুর বিরোধিতা করা। দেশের সপক্ষে যখন উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে, এরা দেশ বিরোধী কার্যকলাপ করছে। অর্থাৎ বিজেপির বিরোধিতা করতে গিয়ে পরিষ্কার দেশের বিরোধিতা করছে এই দলগুলো। এটা জনসাধারণও বুঝে গেছে। তাই যত নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভিত মজবুত হচ্ছে, ভোটের হার বিজেপির পক্ষে বাড়ছে। তাই এরা মাঝে মাঝেই ওই দিশাহীন হয়ে বিজেপিকে থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস, সেই জন্য আরএসএস এর বিরোধিতা করে। আজকে যে কোনো ভালো রাষ্ট্রের পক্ষে আইন আনলে তাহলে বিরোধিতা করাই এদের একটা পেশা এবং নেশা হয়ে দাঁড়িয়েছে। এই কয়েক বছর ধরে বিরোধীরা কোনো যুক্তি ছাড়া যেভাবে পার্লামেন্টের যে সময়, গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেছে, এটা ভাষায় বলা যায় না। প্রতিটা ক্ষেত্রে অসহযোগিতা, আন্দোলন, অকারণ তারা স্তব্ধ করে দিচ্ছে পার্লামেন্টকে, এই জিনিস চলছে।
আমি তৌসিফ, আপনি পুরনো আইনের কথা বলছিলেন। পুরনো আইন তো একটা ডাইনামিক জিনিস তৌসিফ, আপনি তো আইনজীবী, আপনি তো জানেন একটা আইন কি 200 বছর ধরে রেখে দেওয়া যায়? নতুন আইন তো আসবেই তৌসিফ, আপনি তো আইনজীবী, এই কথা কি করে বলতে পারেন পুরনো একটা আইন আছে আবার নতুন কেন নিয়ে আসছেন? এটা তো একটা খুব মানে ফার্স লজিক হয়ে দাঁড়ালো তৌসিফ, খুব ফার্স লজিক, মানে আমার হাসি পাচ্ছে। পুরনো নেই, অত ব্রিটিশ না অ্যান্টি কনভার্জন ল অলরেডি আছে। দেখুন অ্যান্টি কনভার্জন ল অলরেডি আছে, এটা আপনিও জানেন আমিও জানি, আমার ভারতবর্ষে সবাই জানে যে অ্যান্টি কনভার্জন ল আছে। কেউ যদি কাউকে জোর করে, কেউ যদি কাউকে ফ্রড করে বা যদি লিওর করে ধর্ম প্রবর্তন করায়, সেই ফ্রেমওয়ার্কে যদি আপনার ফ্যাক্টসটা ফিট হয়, বিদেশ থেকে টাকা নিয়ে এসে দেশে কেওস ছড়ানো সেটা চলবে, ব্যবস্থা নেওয়া যাবে। আন্দোলনের নামে গুন্ডামি করা সেটা চলবে। আমি স্নেহাশিসদার কাছে যাচ্ছি, তৌসিফ আসছি। আমার আপনাকে প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন হিলারি ক্লিনটন দেখা করতে এসেছিলেন, উত্তর দিতে পারেননি। তৌসিফ প্রশ্ন ছিল আমেরিকান কনসুলেট কেন মমতা, এটা আমি প্রশ্ন করি স্নেহাশিসদাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নাকি কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, লুকিয়ে লুকিয়ে উনি নাকি আমেরিকান দূতদের সঙ্গে দেখা করতে যেতেন। বলুন স্যার, স্নেহাশিস চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী, আপনি তো কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি এটা বুঝতে পারছি না যে এফসিআর অ্যামেন্ডমেন্ট বিল এবং সেখানে সেই বিলকে কেন্দ্র করে আমেরিকার মধ্য থেকে আপত্তি, এটার উপরে আলোচনা, সেখানে আরএসএস নিয়ে এত বিতর্কের কি প্রয়োজন আছে সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে তৌসিফ ভাইকে একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতা আছে সেই ধর্মনিরপেক্ষতায় কিন্তু আঘাত করে যদি কোনো এনজিও সে জোর করে হোক আর আর্থিক দুর্বলতাকে সামনে রেখে হোক ধর্মে একজনকে একটা ধর্ম থেকে আর একটা ধর্মে কনভার্ট করে, সেটাকেও আঘাত করে কিন্তু। ফলে এফসিআরএ এই অ্যামেন্ডমেন্ট বিলে যা আছে আমি কোথাও আপত্তি দেখছি না। এখানে বিদেশ থেকে টাকা এনজিওর মাধ্যমে আসা ফরেন ইনভেস্টমেন্ট এখানে কোথাও বাধা দেওয়ার কথা বলা নেই, হ্যাঁ, কিন্তু সেই টাকাটা কোথায় খরচা হবে তার উপরে নিয়ন্ত্রণ করা, নজরদারি করা, এবং সেটা কোনো মতেই আমাদের যে সামাজিক স্থিতিকে যাতে নষ্ট না করে, দেশ বিরোধী কাজে ব্যবহার না হয়, ধর্মান্তকরণ জোর করে না করা হয় সেটা দেখা। এখানে কারো আপত্তি থাকার তো আমি কোনো কারণ দেখছি। বিমল দা হাত তুলছিলেন। পৃথিবীর সব দেশ তাদের সার্বভৌম এলাকার মধ্যে বাইরে থেকে যে ফান্ড আসে সেই ফান্ডের উপর রেগুলেশন কিন্তু আরোপ করে, এটা সব দেশের অধিকারের মধ্যে পড়ে। ভারতের স্বাধীন সার্বভৌম সরকার তার সেই অধিকারটা প্রয়োগ করেছে। আসলে দীর্ঘদিন ধরে এই যে ফরেন ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট বা অন্যান্য কিছু এই সমস্ত এজেন্সিগুলো, বিশেষত রিলিজিয়াস এজেন্সিগুলো, তাদের লক্ষ্য একটাই, হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, তাকে ভাঙো, তাকে আঘাত করো, এবং আঘাত করলে ভারতের মূল স্রোতটাকে ভেঙে দাও, ভেঙে দিলে দেশটাকে টুকরো টুকরো করা সম্ভব হবে। এই লক্ষ্যটা একটাই, যার জন্যই কেরালাতে, তামিলনাড়ুর একটা অংশে, পশ্চিম বাংলায়, নর্থ ইস্টে জনবিন্যাস বদলে দিচ্ছে, এবং বহু ক্ষেত্রে অনেকে তাদের এজেন্ট হিসেবে কাজ করছে। অনেক রাজনৈতিক দল মূর্খের মতো কাজ করে, তৌসিফ ভাই ঠিকই বলছেন, অ্যান্টি কনভার্সন ল তো এই মুহূর্তে আছে, কিন্তু যেটা নেই এই মুহূর্তে, বিদেশ থেকে যদি কোনো এনজিও ফান্ড পায় সেই ফান্ডটাকে তারা কিভাবে উপযোগ করেছে, কিভাবে ব্যবহার করেছে তার কোনো হিসেব, সেই হিসেবটা সরকারকে দিতে হয় না। এই মুহূর্তে বিদেশ থেকে কেউ যদি ফান্ড পায় তার হিসেবটা, সেটা খরচের হিসেবটা সরকারকে দিতে হবে। এবার এনজিও যদি জনসেবার জন্য সেই খরচ করে তার হিসেব দিতে আপত্তি থাকবে না, তাহলে যদি কোনো বেআইনি কাজ, ধর্মান্তকরণের মতো কোনো টাকা দিয়ে ধর্মান্তকরণের মতো কোনো বেআইনি কাজ করার জন্য এটা ব্যবহার করে, তাহলেই তখন হিসেব দিতে আপত্তি থাকবে। এবার মনে করুন এই রাইলি মুর কেন বলছেন এটা ক্লিয়ার অ্যাটাক এগেইনস্ট ক্রিশ্চিয়ানস, অর্থাৎ ধর্ম এখানে কোথায় আসছে, বিদেশি টাকা বন্ধ হচ্ছে, আর তিনি বলছেন অ্যাটাক অন ক্রিশ্চিয়ানস, অর্থাৎ টাকা যে ধর্মান্তকরণে ব্যবহার করা হচ্ছে তার মন্তব্যই। আমার এখানে শেষ করতে হচ্ছে, সময় শেষ। আমি এই প্রশ্ন রেখে শেষ করছি, বাংলার মানুষ যারা দেখছেন জবাব চায় বাংলা আমি কিশলয়, এই প্রশ্ন রাখছি, বাংলার মানুষের হয়ে রাখছি এবং বাংলার মানুষের জন্য রাখছি। আপনারা ভাবুন
যে কেন একটা এফসিআর বিল, যে বিলের উদ্দেশ্য হলো বিদেশ থেকে টাকা এলে সেই টাকা দেশ বিরোধী কাজে যাতে না ব্যবহার হয়, সেই বিল আনলে পরে কেন এই দেশের ভিতরে বসে থাকা কিছু মার্কিন ডিপ স্টেটের দালাল এবং কিছু জেহাদিরা চিড়বিড়িয়ে উঠেছে এবং তাদের সঙ্গে সঙ্গে টুকরে গ্যাংয়ের সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক দলগুলো এবং নেতাদের আমরা আপনারা ভোটের সময় ভোট দিই সেই দলগুলোর মধ্যে থাকা প্রতিনিধিরা কেন চিড়বিড়িয়ে উঠেছে, পার্লামেন্টে কেন এর বিরোধিতা চলছে, এটা তো দেশের বিষয়। ভাবুন, ভাবতে থাকুন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।